আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব 32তম বিসিএস প্রিলি গণিত প্রশ্ন শেষ পর্ব। অঙ্কটি হচ্ছে 1, 3, 6, 10, 15, 21 ধারাটির দশম পদ কত। তাহলে খেয়াল করুন এখানে কয়টা পদ দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6টা পদ দেওয়া আছে। তার মানে আর 4টা পদ বের করলে দশম পদ পেয়ে যাই। আচ্ছা আমি আগে ধারাটা উঠাই। 1, 3, 6, 10, 15, 21। আচ্ছা খেয়াল করুন তো এখানে কোনো মিল পান কিনা। দেখেন এই যে দুইটার মধ্যে পদের মধ্যে পার্থক্য কত, 1 আর 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, আবার 3 আর 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত 3, 6 এবং 10 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত 4, 10 এবং 15 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত 5, 15 এবং হচ্ছে 21 এর মধ্যে পার্থক্য হচ্ছে 6। তাহলে আমরা কি মিল খুঁজে মানে মিলটা কি খুঁজে পেলাম যে হচ্ছে এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকম যে এক এক করে বাড়তেছে 2, 3, 4, 5, 6। অথবা আবার দেখেন যে 1 এর সাথে 2 যোগ করলে পাচ্ছি 3, আবার 3 এর সাথে 3 যোগ করলে পাচ্ছি 6, 6 এর সাথে 4 যোগ করলে পাচ্ছি 10, এভাবে আগাচ্ছে। তার মানে হচ্ছে কি যে পরবর্তী সংখ্যাটা আমার তো বাড়বে কত করে 7 আসবে, এরপরে 8 আসবে, এরপরে 9 আসবে, এরপর 10 আসবে, যেহেতু এই যে পর্যায়ক্রমে আগাচ্ছে এই সংখ্যাটা। আর এখানে আমি এই দুইটা সংখ্যা যোগ করলে আমি এটা পাচ্ছি, এই দুইটা সংখ্যা যোগ করলে এটা পাচ্ছি। তাহলে ঠিক মানে এই যে দেখেন 15 আর হচ্ছে 6 যোগ করলে 21 পাচ্ছি। আবার তাহলে 21 আর 7 যোগ করলে পরের সংখ্যাটা পাবো। তাহলে 21 আর 7 যোগ করলে কত আসতেছে 28। আবার ঠিক 28 আর 8 যোগ করলে পরের সংখ্যাটা পাবো। 28 আর 8 যোগ করলে 36 আসতেছে। আবার হচ্ছে 36 আর 9 যোগ করলে আমি পরের সংখ্যাটা পাবো। 36 আর 9 যোগ করলে কত আসতেছে 6 আর 9 হচ্ছে 15, অর্থাৎ আমার 1, 3, 1, 4, 45। তাহলে আবার হচ্ছে এই 45 সাথে 10 যোগ করলে আমি পরের সংখ্যাটা পাবো। 45 সাথে 10 যোগ করলে পাইতেছি হচ্ছে এই 55। সুতরাং এই আমি দশম পদ পেয়ে গেছি। দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সুতরাং দশম পদ হচ্ছে 55। তাই অ্যানসারে কোথায় 55 আছে দেখেন তো, এই যেটা, এটা হচ্ছে অ্যানসার। অঙ্কটি হচ্ছে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। একটু বলে নেই, এই অঙ্কগুলো বিসিএস এর থেকে বেশি আসে ব্যাংক জবে। সুতরাং অঙ্কটি খুব ভালোভাবে খেয়াল করুন, আশা করি সব জায়গায় কমপ্লিট করতে পারবেন। এখানে বলছে 1 টাকায় 3টি করে লেবু কিনছে। 1 টাকায় মানে হচ্ছে 1 টাকায়, তাহলে সে 1 টাকায় 3টি লেবু কিনছে আর 1 টাকায় 2টা লেবু বিক্রয় করছে, তাহলে তার শতকরা কত লাভ হয়েছে। আচ্ছা তাহলে ফার্স্টে খেয়াল করুন 3টি লেবু সে কিনে কয় টাকায়, 3টি লেবু কিনে 1 টাকায়, এটা তো প্রশ্নে বলে দেওয়া আছে। সুতরাং একটি লেবু কিনে কয় টাকায়, 1/3 টাকায়। আবার এই যে 1 টাকায় 2টি বিক্রয় করছে, তাহলে একটি লেবু কয় টাকা বিক্রয় করছে। আচ্ছা 2টি লেবু বিক্রয় করে 1 টাকায়, এটা প্রশ্নই বলে দেওয়া আছে যে টাকায় 2টি বিক্রয় করে, তাহলে 2টি লেবু বিক্রয় করে 1 টাকায়। সুতরাং একটি লেবু বিক্রয় করে হচ্ছে 1/2 টাকায়। তাহলে খেয়াল করুন তো, এই যে একটি লেবুর আমি ক্রয় মূল্য পাইলাম, একটা লেবুর বিক্রয় মূল্য পাইলাম, তাহলে তো অঙ্ক হয়ে গেল। কারণ আমাকে বলছে যে এই যে লাভ, কত লাভ হয়, তাহলে লাভের সূত্র কি, যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমি বিক্রয় মূল্যটা পাইছি, ক্রয় মূল্যটা পাইছি, সুতরাং আমি লাভ লিখতে পারি না। সুতরাং লাভ বিক্রয় মূল্য কত 1/2 টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 1/3, এই হচ্ছে 1/3। আচ্ছা এই অংশটা লসাগু করলে কত আসছে, 2 আর 3 লসাগু হচ্ছে 6, 2 6 হচ্ছে 3 বার, 3 6 হচ্ছে 2 বার, -2 থাকছে কত 1/6 টাকা। এটা হচ্ছে লাভ হয়েছে। আচ্ছা এই টাকাটা লাভ হয় কয় টাকায়, এই টাকাটা লাভ হয় হচ্ছে এই যে এত টাকায়, কারণ এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, আমি যেহেতু একটা হিসাব করতেছি, এটা হচ্ছে ক্রয় মূল্য, এই টাকাটা লাভ হয় হচ্ছে এত টাকা। সুতরাং আমার চাইছে কি শতকরা লাভ, তার মানে 100 টাকা কত টাকা লাভ হয়। সুতরাং দেখেন হচ্ছে 1/3 টাকায় লাভ হয় কয় টাকা 1/6 টাকা। আবারও বলছি এইটুকু অংশ যদি না বুঝেন খেয়াল করুন, আমি প্রথমে একটি লেবু কত টাকায় কিনছি সেই অংশটা বের করছি। তাহলে আমি একটা লেবু কিনছি 1/3 টাকায়, আমি সেটা বিক্রয় করছি একটা লেবু হচ্ছে 1/2 টাকায়। তাহলে আমি ক্রয় মূল্য পাইলাম, বিক্রয় মূল্য পাইলাম, আমার মূলধন তো হচ্ছে 1/3 টাকায়। এই যে লাভটা আসছে কত টাকায়, এই যে আমার ক্রয় মূল্য 1/3 টাকায়, সুতরাং এত টাকায় লাভ হয় হচ্ছে এত টাকা। সুতরাং আমার একটা ওই নিয়ম করি, 1 টাকায় লাভ হয়, তাহলে হচ্ছে 1/6 ভাগ হচ্ছে
1/3 টাকা। আমার চাইছে কি শতকরা, এই যে শতকরা মানে হচ্ছে 100, সুতরাং 100 টাকায় লাভ হয় কত টাকা 1/6। আর এই অংশটা এই যে ভাগের জায়গায় গুণ আসলে উল্টায় যায়, উপরে যাবে 3, নিচে আসবে 100। আর যেহেতু 100 টাকায় গুণ হবে তাহলে আমি গুণ দিয়ে দিলাম 100। এই অংশটুকু আপনার ঝামেলা মনে হতে পারে, কিন্তু দেখুন আমি ভগ্নাংশ দেখে আমি এরকম করে দিচ্ছি যে ঐকিক নিয়মে কি হয় যে এটা এখানে ভাগাকার আসে, এই ভাগ দিয়ে দিছি, পরে 100 সেটা গুণ হয়ে যায়, আমি গুণ দিয়ে দিছি। আচ্ছা 3 দ্বারা 6 কাটলে 3 দুগুণী 6, এবং হচ্ছে 2 দ্বারা 100 কাটলে হচ্ছে 50। তাহলে আর কিছু থাকতেছে না, শুধু থাকতেছে হচ্ছে 50 টাকা। তাহলে শতকরা কত লাভ হয় 50। যেহেতু শতকরা কথা বলছে, শতকরা বললেই অ্যান্সারে সেটা পার্সেন্টেজ দিতে হয়। তো সুতরাং অ্যান্সারে কত পার্সেন্ট লাভ হয়, এই যে ক নাম্বার হচ্ছে 50%। আশা করি অঙ্কটি বুঝছেন। আবার বলতেছি খেয়াল করুন, প্রথমে আপনি বের করবেন যে একটা লেবু কত টাকা কিনছে এবং একটা লেবু কত টাকা বিক্রয় করছে। তখন ওই একটার মূল্য পেলে হচ্ছে বিয়োগ করলে লাভ পাবেন। এই যে লাভ পাইছে হচ্ছে 1/3 টাকায়। সুতরাং 1/3 টাকা লাভ হয় এত টাকা। সুতরাং যেহেতু শতকরা বের করতে বলছে, 100 টাকা লাভ হয় কত টাকা, এটা হচ্ছে 50%। অঙ্কটি হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা এই টাইপের অঙ্ক আসলে এখানে কত গুণ বলছে তার স্কয়ার হবে, মানে 3 গুণ বলছে তার 3 3 9, आंसर হচ্ছে 9 গুণ। কিন্তু রিটেনে এই অঙ্কগুলো আসলে কিভাবে লিখবেন বা করবেন খেয়াল করুন। এখানে যে কোনো একটি বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি আমরা জানি, যে কোনো বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ। কিন্তু এই বৃত্তের ব্যাস কত, তাহলে ব্যাস হচ্ছে 2r, কারণ আমরা কি জানি যে হচ্ছে ব্যাস হচ্ছে এই ব্যাসার্ধের দ্বিগুণ, তা 2r। আচ্ছা তাহলে এই বৃত্তের যদি হচ্ছে ব্যাস হয় 2r, তাহলে আমি ব্যাস কত গুণ বৃদ্ধি করছে 3 গুণ, তাহলে এর সাথে আমি হচ্ছে 3 গুণ করে দিলাম, তাহলে কত আসে 3 দুগুণে 6r। তাহলে আমি যে একটা নতুন ব্যাস পেলাম তার হচ্ছে ধরো কত 6r। তখন এই বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ আমরা জানি অর্ধেক হয়, তাই 6r এর অর্ধেক কত 3r। ভালোভাবে খেয়াল করুন। তাহলে এই যে আমি প্রথম যে বৃত্ত ধরছিলাম যে ব্যাসার্ধ r, তখন এর ক্ষেত্রফল হচ্ছে এটা, কিন্তু যখন আমি ব্যাস 3 গুণ করছি তখন ব্যাসার্ধ হচ্ছে 3r। তখন আমি ওই ক্ষেত্রফল নির্ণয় করি, কারণ বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার, কিন্তু আর হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এই ক্ষেত্রে ব্যাসার্ধ কত 3r, তাহলে হচ্ছে এই যে r স্কয়ার। তাহলে গুণ করলে কত আসছে পাই 3 3 9, আর খেয়াল করতে আমি আর স্কয়ার, তাই আমি 9টা যদি সামনে নিয়ে আসি তাহলে 9 পাই আর স্কয়ার। তাহলে খেয়াল করুন তো এই একটুক অংশ আর এই একটুক অংশ মিলছে কিনা, কারণ এটা হচ্ছে প্রথম অবস্থায় আমি কোনো গুণ ছাড়াই, এটা হচ্ছে ক্ষেত্রফল আর এটা হচ্ছে ক্ষেত্রফল, আর 3 গুণ বৃদ্ধি করায় এই সামনে সংখ্যাটা আসছে কয় গুণ 9 গুণ। তাহলে आंसर হচ্ছে এই 9 গুণ। আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। অঙ্কটি হচ্ছে √2/√6 + 2 = কত। এই টাইপের অঙ্ক দেখলে সবসময় মনে রাখবেন এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম পরীক্ষাতে এই টাইপের অঙ্ক আসে। যে অঙ্কটা হচ্ছে √2/√6 + 2, এরকম টাইপের অঙ্ক দেখলেই কোনো দিকে না তাকিয়ে ডিরেক্টলি এই যে নিচে যে একটা সংখ্যা আছে √6 + 2, এটার বিপরীত যুগল দ্বারা উপরে এবং নিচে গুণ করবেন। বিপরীত যুগল মিন্স হচ্ছে কি, দেখেন আমরা অঙ্কটা তাহলে বুঝতে পারবেন। এখানে √2 ইনটু হচ্ছে √6 - 2, আর নিচে হচ্ছে √6 + 2 ইনটু √6 - 2। এখন খেয়াল করুন যে বিপরীত যুগল মানে হচ্ছে কি, যে √6 + 2 এটা বিপরীত যুগল হচ্ছে √6 - 2, এবং ভগ্নাংশের উপর নিচে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা কি করলাম দেখেন, এই যে উপর নিচে √6 - 2 দ্বারা উপর নিচে গুণ করে দিছি, মান কাটাকাটি করলে কিন্তু আগেরটা আসতেছে। আচ্ছা এটা গুণ করার কি সুবিধা খেয়াল করুন, এখানে উপরে থাকতেছে কত, এটা গুণ করে দেন, যে √2 দ্বারা √6 গুণ করলে কত হয় √12 - 2 √2, আমি জাস্ট √2 দ্বারা গুণ করে দিলাম। আর নিচে দেখেন আমরা একটা সূত্র পড়ছি যে হচ্ছে a² - b², এটা সূত্র কি পড়ছিলাম a + b * a - b। তাহলে খেয়াল করুন আবার এটুকুর পরিবর্তে লিখতে পারি, তাহলে যদি ধরি a + b * a - b, তাহলে এখানে 6 হচ্ছে a, তাহলে লিখতে পারি √6 হচ্ছে a² - b হচ্ছে 2, এই হচ্ছে b², তাহলে a² - b²। আচ্ছা তাহলে খেয়াল করুন উপরে আছে হচ্ছে √12 - 2 √2, আর নিচে এই a² আর √6 কাটা যাচ্ছে, থাকতেছে কত 6 মাইনাস এই 2 দুগুণই হচ্ছে 4। ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা কি পাই, উপরে আসতেছে দেখেন আমি √12 একটু ভাঙাই নিই। √12 কিভাবে ভাঙানো যায়, 3 × 4, কারণ 3 4 12 যে কথা, আর √12 একই কথা। আচ্ছা 3 × 4, 4 কি ভাঙানো যায় 2 × 2,
তাহলে 2 গুণ 4 সে মান একই থাকতেছে। এখন এই দুইটা 2 গুণ করলে কি হয়, 2 স্কয়ার লেখা যায়। তাহলে এই যে a স্কয়ার রুটে কাটা যায়, তাহলে 2টা স্কয়ার কাটতে পারি না, সামনে চলে আসছে, কিন্তু 3টা রুট কাটতে পারি না, এই জন্য থেকে গেছে। তাহলে কি হয় 2√3। তাহলে আমরা এই 12 পরিবর্তে কি লিখতে পারি, 2√3 মাইনাস 2√2 এর আগে দেওয়া আছে, আর নিচে 6 থেকে 4 গেলে থাকতেছে কত, 2। আচ্ছা খেয়াল করুন, এখন এই দুটো অংশ থেকে 2 কমন যায়, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমি 2 কমন নিলাম, থাকে কত, √3 মাইনাস √2, আর নিচে থাকতেছে 2। তাহলে এই 2 যদি কাটা, আলটিমেট কত থাকতেছে, √3 মাইনাস √2। সুতরাং এর মান হচ্ছে √3 মাইনাস √2। অপশনে √3 মাইনাস √2 আছে, করে দেখেন তো, এই যে এটা হচ্ছে অ্যান্সার। আবার বলতেছি, এই টাইপের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। যেখানে দেখবেন যে এরকম টাইপের অঙ্ক আসছে, চোখ বুঝেন, মানে প্রথম ধাপেই এটা বিপরীত যুগল দ্বারা উপর নিচে গুণ করে দিবেন, তাহলে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যাবে, অঙ্ক তখন হয়ে যাবে। আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। অঙ্কটি হচ্ছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আচ্ছা বলছে প্রথমে 7 সেন্টিমিটার একটা বৃত্ত এঁকে দিই। এই ধরনের একটি বৃত্ত আঁকলাম, এর হচ্ছে এই বৃত্তের হচ্ছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। ধর আমি একটা ব্যাসার্ধ নিলাম, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমি এখানে একটা দাগ দিলাম, এই একটা, তাহলে 4টাই হচ্ছে ব্যাসার্ধ। আমরা জানি কি যে বৃত্তের ব্যাসার্ধ সব সময় সমান হয়। তাহলে আমি দাগ দিয়ে ভাবে এটা জুড়ে দেই, একটা মানে বর্গক্ষেত্র এঁকে দিই, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। যদিও আমারটা হয়নি, কারণ হচ্ছে এটা আঁকাটা এক্স্যাক্টলি হয়নি। আচ্ছা এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত চাইছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, যে বাহুর স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার। তাহলে এই হচ্ছে বাহুর দৈর্ঘ্য, মানে আমার এই জানতে হবে, এটা জানতে হবে, এটা জানতে হবে, এটা জানতে হবে, অথবা যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য জানলে আমার হচ্ছে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এর আগে আমাকে এই বাহুগুলো আমি কিভাবে নির্ণয় করবো। আচ্ছা দেখেন, তাহলে আমরা একটা সূত্র জানি যে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্র আমি লিখে দিয়েছি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। আচ্ছা এখন খেয়াল করুন, আমি এটা হচ্ছে একটা কর্ণ পাইছি, তাহলে এই যে একটা বর্গক্ষেত্র আঁকলাম, তাহলে এই বর্গক্ষেত্রে এটা একটা কর্ণ আর এটা হচ্ছে একটা কর্ণ। আচ্ছা তাহলে এই কর্ণের মান কত, 7 আর 7 যোগ করলে কত, 14 আসতেছে। তাহলে এটা একটা যেহেতু কর্ণ, তাই কর্ণ সমান কত লিখতে পারি, 14। এটা দেওয়া আছে মানে স্পষ্ট হবে। তাহলে এখান থেকে আমি বের করতে পারি না, তাহলে 14 এর ভাগ করতে পারি কত, √2, কারণ এটা গুণাকার আছে। আচ্ছা তাহলে আমি এটা পাইলাম কি, বাহুর দৈর্ঘ্য। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, বাহুর স্কয়ার, মানে হচ্ছে কি এই যে বাহুটা পাইলাম, এটাকে স্কয়ার করলে তো আবার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, তাই আমি এটাকে বর্গ করে দিই। আচ্ছা এখন এই বর্গ করে দিলাম, বর্গ করে দিলে এটা হচ্ছে ক্ষেত্রফল, যেহেতু 14 স্কয়ার করলে হচ্ছে 196 হয়। আর এই রুটে আর স্কয়ার কাটা থাকবে কত, 2। এখন 2 দ্বারা 196 ভাগ দেন, যে হচ্ছে 9 দুগুণী হচ্ছে 18, থাকতেছে 1, 8 দুগুণী 16, 98। সুতরাং পেলাম কত, এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই 98 বর্গ সেন্টিমিটার। তাহলে 98 আছে কোথায়, এই যে এটা आंसर। আর একটু বলে নেই, প্রতি কটার সাথে যে বর্গ সেন্টিমিটার হবে আমি একসাথে শেষেরটাই লিখে দিছি। সুতরাং आंसर হচ্ছে এই 98 বর্গ সেন্টিমিটার। আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। অঙ্কটি হচ্ছে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ 3টি সমষ্টি কত। আচ্ছা আমি একটা ত্রিভুজ এঁকে দেই। এই ত্রিভুজটা বলছে কয়টা বাহু, 3টে বাহু। বলছে যে বাহু 3টিকে বর্ধিত করলে, তাহলে আমি এটা বর্ধিত করলাম এদিকে, এটা বর্ধিত করলাম এদিকে, তাহলে এটা হচ্ছে বহিঃস্থ কোণ। আবার এটাকে আমি এইদিকে বর্ধিত করলাম, তাহলে এটা হচ্ছে এদিকে বর্ধিত করলাম, তাহলে এটা হচ্ছে বহিঃস্থ কোণ। আর এখানে এটা হচ্ছে বহিঃস্থ কোণ। বহিঃস্থ কোণ এই পাশেও পাবেন, এই পাশেও পাবেন, আমি প্রতি পাশে একটা করে নিলাম। আচ্ছা আর বহিঃস্থ কোণ এবং অন্তঃস্থ কোণ, এই যে এই কোণটা আর এই টোটাল এটার মান হচ্ছে 180 ডিগ্রি। আবার এটা আর এর টোটাল হচ্ছে 180 ডিগ্রি। আবার এটা আর এই দুইটা মিলে হচ্ছে টোটাল 180 ডিগ্রি। কেন, খেয়াল করুন, আমরা জানি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি দাগ দিই, দেখেন এই যেটা দাগ দিলাম, তাহলে এখানে সরল কোণের মান কত, 180 ডিগ্রি হচ্ছে। আবার ঠিক এখানে আমি দাগ দিই, তাহলে এটা সরল কোণ সম্পূর্ণ 180 ডিগ্রি হচ্ছে। আবার এখানে দাগ দিলে হচ্ছে এখানে সম্পূর্ণ 180 ডিগ্রি হচ্ছে। আচ্ছা এখন খেয়াল করুন, আবার আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণ, এই কোণ, এই কোণ, এই 3টা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আর আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই বহিঃস্থ কোণ এবং অন্তঃস্থ কোণ, এই দুইটা কোণের যোগফল এই দিকটাকে দেখাইলাম হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুইটা যোগফল 180 ডিগ্রি, এই দুইটা যোগফল হচ্ছে 180 ডিগ্রি, কারণ হচ্ছে সরল কোণ। তাহলে এই দুইটা যোগফল হচ্ছে কত, 180 ডিগ্রি। আচ্ছা তাহলে আমার চাইছে শুধু হচ্ছে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই 3টার যোগফল। আচ্ছা তাহলে আমি 3টা যোগ করে দিই, তাহলে কত আসতেছে, এই যে
তিনটা অংশ 180 ধরে নিলাম, এই কোণের মান 180। আচ্ছা, যোগ হচ্ছে এই কোণের মান হচ্ছে 180, এই কোণের মান হচ্ছে 180, কিন্তু এটা কিন্তু টোটালি 180 না, কারণ হচ্ছে এটার সাথে এটা জড়িত আছে। তাহলে আবার এটার সাথেও এই অংশটা জড়িত আছে, এটার সাথে 180 সাথে এই অংশটা জড়িত আছে। তাহলে আমরা কি জানি যে তিনটা অংশ টোটাল এই তিনটার সাথে জড়িত আছে, এবং এই তিনটা ভিতরে তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই তিনটা থেকে আমি ডিরেক্টলি 180 ডিগ্রি বাদ দিয়ে দিব, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, তাহলে খেয়াল করুন যে আমি তিনটা প্রথমে যোগ দিই, 0 0 0 0 8 8 8 3 8 24 4, আর আমার হচ্ছে 2 1 1 2 2 3 3 আর হচ্ছে 2 5 540, আর বিয়োগ হচ্ছে ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। এখন খেয়াল করুন, আর এটা বিয়োগ করি, 0 0 8 আছে 14 6 হইলে আবার 1 2 2 আছে 5 হচ্ছে 3 হইলে এই 360 ডিগ্রি। সুতরাং তিনটি বহিঃস্থ কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে অপশন 360 ডিগ্রি আছে কোথায়? এই যেটা হচ্ছে অ্যান্সার। আবার বলতেছি, অনেকের হয়তোবা এই বহিঃস্থকে নির্ণয় করাটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা হবে। আবার আমি ত্রিভুজটা এঁকে দেখাচ্ছি। এই খেয়াল করুন, আমি যদি এটাকে বর্ধিত করি তাহলে এই দুইটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, আর এখানে এটা হচ্ছে বহিঃস্থ কোণ। আবার ঠিক একই ভাবে এই দুইটার মান হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে বহিঃস্থ কোণ। আবার এদিকে যদি দাগ দিই তাহলে এই যে এটা হচ্ছে বহিঃস্থ কোণ, কিন্তু এই দুইটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 180 ডিগ্রি, এটা টোটাল হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে টোটাল 180 ডিগ্রি, কিন্তু এই যে এটুক সহকারে কিন্তু 180 ডিগ্রি। এটুকের মান কতটুকু? এটুকের আমরা জানি কি তিনটা যোগফল আবার 180 ডিগ্রি। তাহলে তিনটাকে আমরা একসাথে নিলাম, আর এই তিনটাকে যোগ করে দিলাম একসাথে, আর একসাথে থেকে আলাদা যেহেতু তিনটার সাথে জড়িত আছে, আর তিনটা মিলে 180 ডিগ্রি হয়, তিনটার সাথে থেকে আলাদা হয় 180 ডিগ্রি। অঙ্কটি হচ্ছে পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? আচ্ছা, প্রথমে দেখেন আমি এই 120 এর গুণ ও নিয়োগ গুলো বের করি। তাহলে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 60 হয়ে 160 দুগুণ 120, 60 2 দ্বারা কাটলে হচ্ছে আসে 30, আবার 2 দিয়ে 30 কাটলে আসে 15, আর 15 3 দ্বারা কাটলে হচ্ছে 3 5 15। তাহলে আমি 120 এর গুণগুলো কি কি পাইতেছি? 2 × 2 × 2 × 3 × 5। আচ্ছা, খেয়াল করুন, এখন এই প্রথমে দেওয়া আছে, দেখেন এদের গুণ করলে কত আসতেছে? 4 ইনটু হচ্ছে এই পরেরটা 5, আর আবার এই দুইটা হচ্ছে 3 সাথে গুণ করলাম হচ্ছে 6। আচ্ছা, তাহলে কি পেলাম? 4 5 6। দেখুন, এখন প্রশ্ন করতে পারেন যে কেন আমি এখানে এই দুইটা দিয়ে গুণ করে 4 করলাম, আর হচ্ছে দুইটা, আর বাকি দুইটা হচ্ছে এই দুইটা 3 এর সাথে গুণ করলাম। আমার প্রশ্ন বলেছে পরপর তিনটি সংখ্যা হতে হবে। এখন আমি যদি করতাম যে হচ্ছে এখানে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 8 হয়ে যেত, 2 4 7 2 8 8 3 5, তাহলে কিন্তু ক্রমিক সংখ্যা হচ্ছে না। কিন্তু আমি দেখতেছি এখানে 2 গুণ 4 এবং হচ্ছে পরেরটা হচ্ছে 5, আর 2 এর সাথে 3 গুণ করলে 6, তাহলে তিনটা সংখ্যা ক্রমিক আসছে 4 5 6, এবং এই তিনটা গুণ করলে 120 হয়। এই যে 4 5 হচ্ছে 20, 6 20 হচ্ছে 120। তাহলে এই ক্রমিক তিনটি সংখ্যা কি পাই? 4 5 6। তাহলে এই তিনটা সংখ্যা যোগফল গুলো কত আছে দেখেন, 4 আর 6 10, 10 আর 5 যোগ করলে হচ্ছে 15। তাহলে অপশনে 15 আছে কোথায়? এই যে এটা হচ্ছে অ্যানসার। অঙ্কটি হচ্ছে x² - 8x - 8y + 16 + y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে পূর্ণবর্গ সংখ্যা মিন্স হচ্ছে কি, যে ধরেন একটা সংখ্যা হচ্ছে a, যখন এটার উপর আপনি a স্কয়ার আনতে পারবেন তখন এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে, কারণ এটা যদি বড় করেন তখন সেটা হচ্ছে a হবে। তাহলে যখন হচ্ছে এরকম টাইপ a স্কয়ার টাইপ আনতে পারবেন তখনই সেটাকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই যে একটা অঙ্ক দেওয়া আছে, এটাকে এরই আকারে প্রকাশ করতে হবে যে এর উপরে হোল a স্কয়ার কিভাবে আনা যায়। আচ্ছা, খেয়াল করুন, তাহলে অঙ্কটি দেওয়া আছে কত? অঙ্কটি দেওয়া আছে x² - 8x - 8y + 16 প্লাস হচ্ছে y²। অঙ্কের সুবিধার্থে আমি এটা একটু সাজায় নিই। তাহলে কি হয়? x² + 16 + y²। এই যে আমি তিনটা চলক আগে নিয়ে নিছি, আর বাকি থাকতেছে কত? 8x - 8y। জাস্ট আমি একটু সাজালাম। আচ্ছা, এখন খেয়াল করুন, এটাকে ধরলাম হচ্ছে x² a² প্লাস হচ্ছে 16 কে -4 হোল স্কয়ার ধরলাম, কারণ এই 4 4 16 হয়, আর এই a স্কয়ার থাকলে মাইনাসটাও প্লাস হয়ে যেত, সুতরাং এটা হচ্ছে 16 হয়। কিন্তু আমি কেন মাইনাস আনলাম এটা একটু পরে খেয়াল করুন। তাহলে হচ্ছে y² তাহলে প্লাস 2ab। তাহলে এটা পরিবর্তে কি লিখতে পারি দেখেন তো? সূত্রে 2a ধরছি কত? x,
এখন বি বি হচ্ছে -4 কেন দিলাম, এই দেখেন -4। আমি যাই করি না কেন আগের লাইনটা আমার ফিরে পেতে হবে। তাহলে দেখুন তো এই অংশটা গুণ করলে 4 দুগুণে 8x আর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এই 8x, এই জন্য এই আমি এখানে -4 ধরলাম। আচ্ছা, পরে হচ্ছে +2bc, তাহলে আমি বি ধরছি কোনটা, এই হচ্ছে -4 বিসি, এখানে সি ধরছি হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে এই ওয়াই। দেখুন তো গুণ করেন, এখন আবার 4 দুগুণে 8y আর প্লাস মাইনাস মাইনাস এই যে এইটা ওয়াই, তো এটাও চলে আসছে। আচ্ছা, প্লাস হচ্ছে সূত্রের 2ca বা হচ্ছে ac বা ca, তাহলে c হচ্ছে কত y আর a হচ্ছে কত x। কিন্তু খেয়াল করুন এই পর্যন্ত সব ঠিক আছে, এই x² সমান x², -4 এর বড় করলে 16, y² করলে y², এই অংশটা করলে এই অংশটা আসতেছে, এই অংশটা করলে এই অংশটা আসতেছে। কিন্তু এই সূত্র ভাঙানোর জন্য আমি 2xy আনলাম, হচ্ছে এখানে লিখতে পারি xy বা yx একই কথা। তো এই অংশটা কিন্তু আমার এই অংশে নাই, এই অংশটা বাড়তে চলে আসলো, এই জন্য এটা হচ্ছে +2xy, আমি আনলাম কত একটা -2xy, কারণ এটাই কাটা যায়, তখন আমার আগের সেই লাইনটা আমি ফিরে পাই। বরঞ্চ সাথে সাথে আমি এটাকে একটি সূত্রে কনভার্ট করতে পারি। তাহলে দেখেন তো এই সূত্রের সাথে এটা গেছে কিনা। তো এটা গেলে আমি কি লিখতে পারি যে a + b + c হোল স্কয়ার, তাহলে আমার এখানে a কোনটা x আর b কোনটা -4, আমি ডিরেক্টলি এখানে -4 লিখে দিই, -4 আর প্লাস c কোনটা y, এই হচ্ছে হোল স্কয়ার। আবার বলতেছি দেখেন, জাস্ট এই সূত্রের সাথে মিলান, এটা চলে আসবে। তাহলে তখন কিন্তু আমার এই অংশটা বাড়তি চলে আসছে না সূত্রের বাইরে, এই অংশটা হচ্ছে -2xy। তাহলে খেয়াল করুন তো এই অংশটাকে আমি বর্গ প্রকাশ করতে পারলাম না কেন, যে এই অংশটুকুর জন্য যদি আমি একটু শুধু বাদ দিতে পারতাম তাহলে তো ওই যে a² ফরম্যাটটা চলে আসছে না। তাহলে আমি কিসের জন্য, মানে কোন অংশটার জন্য আমি হচ্ছে বর্গ প্রকাশ করতে পারতেছি না, -2xy এর জন্য। তাহলে আমি ডিরেক্টলি বলতে পারছি 2xy এর জন্য। তাহলে এখানে বলছি যে কত এর সাথে কত যোগ করলে যোগফল একটু পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি এর সাথে যদি আমি হচ্ছে ধরেন আমি যোগ করে দিতাম -2xy, তাহলে বাদ দিতে আর কি লাগে +2xy। সুতরাং দেখেন এই যে আমি যোগ দিই, তাহলে এই প্লাস মাইনাসে কাটা আলটিমেটলি থাকতেছে এটা হচ্ছে একটা বর্গ, তাহলে আমি এই যে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা প্রকাশ করতে পারতেছি। তাহলে এর সাথে শুধু আমি কি যোগ করলে আমার পূর্ণবর্গ সংখ্যা আসে 2xy, তাহলে অপশনে কোথায় 2xy আছে দেখেন তো, এই যে এটা হচ্ছে এখানে আছে। সুতরাং অ্যান্সার হচ্ছে খ নম্বর। অঙ্কটি হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। খেয়াল করুন, তাহলে একটি গাড়ি প্রতি মিনিটে, মিনিট এখানে হচ্ছে মিনিট আর এখানে হচ্ছে সেকেন্ড, তার মানে হচ্ছে তাহলে 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে ঘোরে কতবার, 90 বার। সুতরাং 1 সেকেন্ডে ঘুরে হচ্ছে 90/60, কাটাকাটি করলে হচ্ছে 3 দুগুণী 6, 3 × 9 থাকছে কত 3/2 বার। তাহলে 1 সেকেন্ড কতবার ঘোরে, 3/2 বার। আচ্ছা, তাহলে খেয়াল করুন একটি চাকা, আমরা জানি কি চাকা হচ্ছে একটা বৃত্ত, সব সময় জানি এটা, আর বৃত্তীয় মান কত 360 ডিগ্রি। তাহলে একবার ঘুরলে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। সুতরাং আমার 1 সেকেন্ড কবার ঘুরছে, এই যে বের করছি 3/2, এতবার ঘুরলে তাহলে 1 থেকে এটা বড়, এই জন্য এর সাথে গুণ হবে 360 ডিগ্রি ইন্টু হচ্ছে 3/2। এখন এই 2 দ্বারা 36 কাট কত আসতেছে 18 দুগুণী 36, আর এটা 0 ডিগ্রি। এখন এই 3 আর 180 থাকতেছে, গুণ করে দেন, 3 এর 0 0, 3 আর 24 4, হাত আমার হচ্ছে 2, 3 একে 3, 3 আর 2 হচ্ছে 5, 540 ডিগ্রি। সুতরাং উত্তর হচ্ছে 540 ডিগ্রি। এই যে এটা হচ্ছে অ্যান্সার।